ওকে, আজকে আমাদের ফার্স্ট ল্যাব ক্লাস। আজকে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে রেসিপি ক্যালকুলেশন, প্রিডিকশান অ্যান্ড কালার ম্যাচিং। ঠিক আছে, এটা হচ্ছে ডাইংয়ের সব থেকে মেজর পার্ট। আমরা যারা ডাইংয়ে জব করতে চাই তাদের জন্য বেসিকটা জানা দরকার। আমরা মাঝে মাঝে মনে করি যে টেক্সটাইল ফ্যাক্টরিতে আসলে আমরা যা পড়াশোনা করি তার কোনো কিছুই কাজে লাগে না, সম্পূর্ণ একটা ভুল আইডিয়া। আমরা এখানে যা পড়বো টেক্সটাইল ফ্যাক্টরিতে গেলেও তোমাকে এই বেসিক নলেজে তোমাকে কাজে লাগাইতে হবে। অবশ্যই অবশ্যই এটা কাজে লাগবেই। সো এটা ভাবার অবকাশ নেই যে যা পড়তেছি তা কোনো কিছু কাজে লাগবে না। এখন আসো যে বিষয়টা বলা হয়েছে রেসিপি ক্যালকুলেশন, প্রিডিকশন এবং কালার ম্যাচিং। অলরেডি তোমরা ওয়েট প্রসেসিং 1 পড়ে আসছো, 1% ল্যাব করে আসছো, তাই না? তোমরা নিছো না? রেড, ব্লু, ইয়েলো নিছো কি না? ক্যালকুলেশন করছো, সল্ট ব্যবহার করছো, সোডা ব্যবহার করছো, কেন ব্যবহার করা হয়, কিসের জন্য করা হয়, সে সব সম্পর্কে আমরা ডিটেলসটা আমরা জানার চেষ্টা করব। সবার আগে আমাদের জানা যেটা দরকার সেটা হচ্ছে ল্যাব ডিপ সম্পর্কে। কি সম্পর্কে? ল্যাব ডিপ সম্পর্কে। ল্যাব ডিপ কেউ কি বলতে পারো ল্যাব ডিপ কি? তোমরা যখন ডাইংয়ে জব করতে যাবা তখন তোমাদের সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে ল্যাব ডিপ। ল্যাব ডিপ আসলে কি কেউ কি বলতে পারো? ল্যাব ডিপ, আচ্ছা কোনো সমস্যা নেই। ল্যাব ডিপটা আমি তোমাদের বলি। ল্যাব ডিপটা হচ্ছে, ধরো তোমাকে বায়ার কি করে তোমাদের বলো তো? বায়ার তোমাকে কি দিবে? একটা সোয়াস কার্ড অথবা কি দিবে, এটা কিন্তু সি, হ্যাঁ, সোয়াস কার্ড দিবে, অথবা তোমাকে একটা ফেব্রিক দিবে, ঠিক আছে, অথবা একটা প্যান্টন নাম্বার দেবে। প্যান্টন নাম্বার চেনো? প্যান্টন নাম্বার কখনো নাম শুনছো? প্যান্টন নাম্বার শুনছো? অর্থাৎ আমাদের যে কালারগুলো আছে, আমাদের যে কালার একটা তো কালার নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কালার, সবগুলো কালারগুলো ইন্টারন্যাশনালি একটা প্যান্টন বুক আছে। ইন্টারন্যাশনালি কী আছে? প্যান্টন বুক আছে। ওটাতে আমরা ডিটেলসে যাব। ওখানে আসলে কি আছে? ওখানে আছে আমি তোমাদের বলি। আরেকটা টার্ম সম্পর্কে আমরা শিখবো, সেটা হচ্ছে শেড পার্সেন্টেজ। তারপরে আমরা ডিটেলসে চলে যাব, তাহলে তোমরা বুঝবা যে শেড প্যান্টন বুকে কী থাকে। আগে ল্যাব ডিপটা তোমাদের বোঝায় নেই। তাহলে বায়ার তোমাকে দিবে একটা সোয়াস কার্ড অথবা ফেব্রিক অথবা কি দিবে? প্যান্টন নাম্বার দিবে। নাম্বারটা দেওয়ার পরে তুমি কি করবা তুমি বলো তো? তোমাকে বলা হলো যে আমাকে 500 পিস শার্ট বানায় দেন। শার্ট কি করব? এই যে একটা প্যান্টন নাম্বার দিয়েছে, ধরো প্যান্টন নাম্বারটা হচ্ছে 120705। এটা একটা প্যান্টন নাম্বার, ঠিক আছে? প্যান্টন বুক আছে আমার, যাই দেখবো যে এটা একটা কালার, এটার নাম্বার হচ্ছে 120705। এখন আমাকে কোডিং, রাইট। এই কোডগুলো ইন্টারন্যাশনালি দেওয়া, এগুলো আমাদের না। অসংখ্য কালার কোড দেওয়া আছে। তোমরা যদি কোনো দিন ফ্যাক্টরিতে যাও আমি তোমাদের দেখাই দেবো না। এই বইয়ের দাম কিন্তু হিউজ, প্রায় 50 লাখ বা 60 লাখ টাকা দাম, এরকম একটা বই, এরকম সামান্য একটা বই, হিউজ দাম, বুঝছো দাম আর কি। যারা হচ্ছে ডাইং শিখতে চাও তাদেরকে প্রত্যেক দিন ওই প্যান্টন বুকটা ভালো করে শিখতে হবে। কেন শিখতে হবে এটাতে পরে আসতেছে। এখন দেখো 500 পিস কী করতে হবে? শার্টটা আমাকে ম্যাচিং করে দিতে হবে এই প্যান্টন নাম্বারে। যখন তোমাকে বায়ার একটা স্যাম্পল দিল, স্যাম্পলটা কই আসবে? সর্বপ্রথম ল্যাবে আসবে। স্যাম্পলটা কই আসবে? ল্যাবে আসবে। ল্যাবে আসার পরে আমাকে কি নিতে হবে? সর্বপ্রথম ল্যাবে ওটাকে ডাইং করতে হবে। কি করতে হবে? ডাইং করতে হবে। তাহলে আমার ডাইং করার জন্য কী করতে হয়? সেটাকে রেসিপি নিতে হবে। কী নিতে হবে? রেসিপি নিতে হবে। এখন আসো প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এবং টারশারি কালার, তিনটার সম্পর্কে তোমাদের জানতে হবে। প্রাইমারি কালার কি কি? জানো না? কেউ জানি না আমরা প্রাইমারি কালার কি? আল্লাহ, হ্যাঁ বলো। এগুলোই তো নাকি? এগুলো কি প্রাইমারি কালার কি কি? ভালো করে বলো কি কি? কি কি বলো, সেটাই তো বলতেছি। প্রাইমারি কালার কি পড়ে আসছো না? বেনি, আসো, কলা পড়ে আসছো তোমরা? হ্যাঁ 7টা কালার তো পড়ে আসছো। কি কি তাহলে প্রাইমারি কালার কি কি? ওয়েট প্রসেসিং 1 পড়ে আসছো, সব কটারে কিন্তু মারবো। ওয়েট প্রসেসিং 1-এ ল্যাব করে আসছো না? কী দিয়ে ল্যাব করছো? এমনি কালার না নিয়ে ল্যাব করে গুলাইছো নাকি? সব কটারে কিন্তু পেটাবো। কী দিয়ে?
তাহলে তোমরা ওয়েট পার্সেন্ট ল্যাব করো না, এমনি খেলে ঢালাই দিচ্ছ, আমি শিওর। আচ্ছা এখন আসো, রেড ব্লু এবং ইয়েলো ভালো করে বুঝো, কিন্তু ল্যাব ডিপটা ভালো করে বোঝা দরকার। রেড ব্লু ইয়েলো নিলাম। এখন আসো শেড পার্সেন্টেজ কি, প্রত্যেকটার সঙ্গে সিকোয়েন্স আছে, একটু মিলাই নাও। শেড পার্সেন্টেজ কি বলতে পারো? আমরা বলি কাপড়ের শেড, শেড কি আসলে? হ্যাঁ আচ্ছা, তাহলে লেখো শেড পার্সেন্টেজ মিন হচ্ছে দ্য ডেপথ অফ কালার, দ্য ডেপথ অফ কালার। কোন একটা কালারের ডেপথ কতটুকু সেটাকে বলা হয় শেড পার্সেন্টেজ। শেড পার্সেন্টেজ, ঠিক আছে? মাঝে মাঝে আমরা বলি শেড পার্সেন্টেজ কি, তাহলে বলবা কোন একটা কালারের ডেপথ কতটুকু সেটা বোঝানোর জন্য শেড পার্সেন্টেজ বলা হয়। শেড পার্সেন্টেজ কয় ধরনের জানতে হবে? কয় ধরনের শেড পার্সেন্টেজ? কয় ধরনের? ডাইংয়ে ল্যাব করে এসে কিছু জানো না। কয় ধরনের? 3 ধরনের। কালার হচ্ছে 3 ধরনের। শেড পার্সেন্টেজ কয় ধরনের? 3 ধরনের। ভালো করে বুঝো, একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে কি, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে ডার্কার। লাইট, মিডিয়াম আর কি বলো তো? ডার্কার। আরেকটা আছে বইয়ে আমরা পাবো হচ্ছে 3 ধরনের। বইয়ে কয় ধরনের পাবো? 3 ধরনের। আর ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় 4 ধরনের। আরেকটা নাম হচ্ছে এক্সট্রা ডার্কার। এক্সট্রা ডার্কার। প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু যাচ্ছি, ভালো করে মাথায় নাও। তাহলে আমি কি বললাম? শেড পার্সেন্টেজ কাকে বলে? দ্য ডেপথ অফ কালার যেটা, সেটাকে বলা শেড পার্সেন্টেজ। শেড পার্সেন্টেজ কয় ধরনের? 3 ধরনের। ফ্যাক্টরিতে ব্যবহার করা কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে মিডিয়াম, একটা ডার্কার, আর একটা হচ্ছে এক্সট্রা ডার্কার। এখন কথা হচ্ছে স্যার লাইট কালার কোনগুলো? আমরা মাঝে মাঝে বলি এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে ডার্কার, বলি না? শার্টটা হচ্ছে লাইট কালার, জামাটা হচ্ছে লাইট। কি দেখে বুঝি? শেড দেখে বুঝি না? প্রত্যেকটা শেডের একটা রেঞ্জ আছে। আমরা যখন কালারটা ম্যাচ করব, তোমার মাথায় আগে রাখতে হবে আমরা যে রেসিপিটা নিচ্ছি সেটা কি লাইট কালার নাকি মিডিয়াম কালার নাকি ডার্কার কালার। তাহলে যদি তুমি মনে রাখতে পারো যে এটা লাইট কালার, দ্যাট মিনস তোমাকে লাইট আর মিলাইতে হবে। যদি তুমি মাথায় রাখো এটা ডার্কার, তাহলে তোমাকে ডার্কার মিলাইতে হবে। তাহলে প্রত্যেকটা কালারের একটা রেঞ্জ আছে। সেই রেঞ্জটা হচ্ছে 0.5, দেখো 0.1 থেকে 0.5 যদি হয় গ্রামের মধ্যে, আর মিডিয়াম যদি হয় 0.6 থেকে 1.5 এর মধ্যে, আর ডার্কার হবে কি 1.5 থেকে 3 এর মধ্যে, আর হলো এক্সট্রা ডার্কার কি অ্যাবভ 3। এখন কথা হচ্ছে স্যার এগুলো আবার কি? লাইট লিখলেন 0.1 থেকে 0.5, মিডিয়াম লিখলেন 0.6 থেকে 1.5, ডার্কার লিখলেন 1.5 থেকে 3। স্যার এগুলো কি? এখন দেখো এই যে আমরা বললাম রেড, ব্লু এবং ইয়েলো, রাইট? রেড, ইয়েলো এবং ব্লু আমরা কিছু পার্সেন্টেজ নেই না? নেই কি না? যখন আমরা ডাইং করি এই 3টার পার্সেন্টেজ যত হবে সেই অনুযায়ী আমাদের শেড পার্সেন্টেজ তত আসবে। ধরো এখন আমি কি বললাম যে যখন আমাকে বায়ার একটা আমার কি দিবে, সোয়াচ দিবে বা একটা দিবে, তখন আমি কি ল্যাবে আসবে, ল্যাবে এসে কী নিব আমরা? রেসিপি নিব না? এখন রেসিপি নিয়ে ধরো রেড থাকলো 0.1, ব্লু থাকলো 0.2, ইয়েলো হচ্ছে 0.3, 3টা যোগ করে কত হয় স্যাররা? তাহলে এটা কোন শেডের মধ্যে পড়ে? মিডিয়াম শেড। তাহলে কি হবে? কালারটা লাইটারও না, কালারটা ডার্কারও না, এটা একটা মিডিয়াম কালার। তোমার মাথার মধ্যে কনসেপ্ট যাচ্ছে তো? ধরো রেড, ব্লু, ইয়েলো, ধরো এটা হলো 0.5, এটা হচ্ছে 0.3, হ্যাঁ 0.2, মানে কালারের পরিমাণ দেওয়া থাকবে এগুলো। রেড এত পার্সেন্ট, ব্লু এত পার্সেন্ট, ইয়েলো এত পার্সেন্ট, এগুলো কিন্তু পার্সেন্ট। তাহলে কত হলো? 5, 3, 8, 2 মানে 1। তাহলে কোন শেডের মধ্যে পড়ে স্যার? মিডিয়াম। বোঝা যাচ্ছে তো নাকি? বোঝা যায়? অর্থাৎ ডাইংয়ে তুমি যখন চাকরি করবা তোমাকে চিনতে হবে এটা লাইট, মিডিয়াম নাকি ডার্কার। কি দেখে বুঝবা? রেসিপি দেখে। কি দেখে বুঝবা? রেসিপি দেখে। এই রেসিপি দেখলে তুমি বুঝতে পারবে এটা কোন কালার। ওকে, ঠিক আছে? আর ঠিক আছে, ক্লিয়ার তো? এখন আসো, এখন ল্যাব ডিপ, এটা মনে থাকবে, সারা জীবন মনে রাখবে, এগুলো কখনো ভুলবা না। এখন আসো আমরা এই যে রেসিপি নিলাম, এখন ল্যাবে কি করব? আমাকে এখন দিছে একটা, ধরো একটা হচ্ছে আমাকে ফেব্রিক দিছে, এই ফেব্রিকটা আমাকে মিলাই দিতে হবে। তাহলে আমি ল্যাবে রেসিপি নিব না? রেসিপি নিয়ে দেখতে হবে কোনটা দিয়ে আমার মিলে, তাই না? যেটা করবে এখানে ধরো পাশাপাশি ধরো 3টা রেসিপি নেবে অথবা 4টা, ধরো 0.5, 0.4, 0.3, ধরো আবার কাছাকাছি আরেকটা নিলাম 0.4, 0.3, 0.2,
আবার ধরো একটু বেশি নিলাম, সেটা হচ্ছে 0.6, 0.4, 0.3। এর কথা হচ্ছে স্যার এতগুলো রেসিপি নিলাম কেন? হ্যাঁ সব, হ্যাঁ সেটাই, ল্যাব ডিবে সব কিছু ল্যাব ডিবে করা হয়, ঠিক আছে। R&D কেন, সব সেকশনের জন্যই পড়বে। এখন আমি R&D সেকশন কথা তুমি ভুলে যাও, আমার কথা হচ্ছে আমার ল্যাব ডিপ করতেছি, আমার ডাইংয়ের জন্য রেসিপি দিচ্ছে, আমার ডাইংয়ের রেসিপি মিলাইতে হবে। কাপড় তো আসছেই, কাপড় নিটিং মিটিং R&D পার হয়ে আসছে, অ্যাপ্রুভাল হয়ে আসছে, এখন আমার ডাইংয়ে আসছে, আমি ডাইংয়ে এই শেডটা কীভাবে মিলাবো সেটাতে আসো, ওগুলো বাদ ভুলে যাবো এখন আপাতত। এখন কথা হচ্ছে রেড ব্লু ইয়েলো আমি হচ্ছে কাছাকাছি নিলাম, আমার বেশিও নিছি। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে স্যার কেন নিলেন? তার উদ্দেশ্য হচ্ছে এখন আমাকে যে ফেব্রিকটা দিল, এখন 0.5, 0.4, 0.3 নিয়ে যে আমাকে এই শেডটা মিলবে তার তো কোনো গ্যারান্টি নেই, কারণ আমি এখানে টেস্ট করতেছি ল্যাব ডিবে। এখন যেটা অ্যাপ্রুভাল দিবে সেটাতে আমি সেই রেসিপি নিয়ে কাজ করব। তাহলে আমি পাশাপাশি 3টা নিলাম, তারপর আমি কী করবো, স্কাউটিং করবো, ব্লিচ করবো, ডাইং করে ফেললাম। ডাইং করার পরে এটাকে শুকাবো, শুকানোর পরে কী করবো, কালারটা দেখবো না, শেডটা দেখবো না। শেড দুইভাবে চেক করা হয়। শেড কয়ভাবে চেক করা হয়? শেড হচ্ছে দুইভাবে চেক করা হয়, এগুলো মাথায় রাখবা। শেড কয়ভাবে চেক করা হয়? এক নাম্বার হচ্ছে প্রিডিকশন করা হয়, আর একটা হচ্ছে লাইট বক্সের মাধ্যমে দেখা হয়। একটা হচ্ছে লাইট বক্সের মাধ্যমে দেখা হয়, লাইট বক্সের মধ্যে অনেকগুলো কালার থাকে, D65, TL83, TL84, UVA, আলাদা অনেক ধরনের লাইট বক্স আছে, সেগুলোতে দেখা হয়। এখন কথা হচ্ছে স্যার প্রিডিকশন মানে কি? আবার শেড চেক করা হয় কীভাবে? চোখে দেখা হয়, চোখে দেখি আমরা একদম ন্যাচারাল যেটা কালার D65 যেটাকে বলা হয়, দিনের আলোতে আমরা কি করি, প্রিডিকশন করি। তুমি দেখে মনে হবে স্যার একটু রেড কম অথবা ব্লু কম অথবা ইয়েলো কম, ঠিক আছে, কোনটা দিলে ম্যাচ করবে সেটা তুমি চোখে দেখবা। আরেকটা যেটা করা হয়, বায়াররা রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, বায়াররা আমাকে বলতে পারে, এখন লাইট বক্সের মধ্যে অনেকগুলো সোর্স থাকে, কী বললাম, D65, TL83, আমরা মার্কেটে গেলে দেখি না কাপড় চোপড় বেশি উজ্জ্বলতা, UVA, এগুলো হচ্ছে লাইট বক্সের সোর্স, ঠিক আছে। এখন আমাকে বায়ার বলল যে আপনি D65-এ এটা দেখবেন, সেটা আমার ম্যাচ করে দেবেন। D65 মানে কি? দিনের আলো মানে আমি চোখে যা দেখবো সেটাই, ঠিক আছে। অথবা লাইট বক্সে গেলেও দেখতে পারবা। তাহলে আমি কি করব, কয়টা আমি স্যাম্পল পাবো? 3টে, ধরো 1, 2, 3। এখন এই 3টে স্যাম্পল নিয়ে আমি এখন হচ্ছে কি করব, সেটা চেক করব। চেক করার পরে আমি দেখব যে আমার কাছে মনে হয়েছে যে 2 নাম্বারটা হচ্ছে কি, সেটা ম্যাচ করছে। কিন্তু আমি কি করব, আমি 2 নাম্বার চেক করে দেখছি। এখন এই 3টা রেসিপি আমি কার কাছে পাঠাবো, সেটটা কার কাছে পাঠাবো, বায়ারের কাছে পাঠাবো অ্যাপ্রুভালের জন্য। বায়ারের কাছে পাঠাবো কার জন্য? অ্যাপ্রুভালের জন্য পাঠাবো। এখন বায়ার আমাকে দেখলো যে না রাইট, এতগুলোর মধ্যে 2 নাম্বার যেটা করা হয়েছে, যে রেসিপি নিয়ে স্যাম্পলটা বানানো হয়েছে, এটাই হচ্ছে আমরা বাল্ক প্রোডাকশনের জন্য করতে পারি। এই পুরো প্রসেসটাকেই বলা হচ্ছে ল্যাব ডিপ। পুরো প্রসেসটাকে বলা হয় ল্যাব ডিপ। এখন এসো একটু ক্লোজভাবে বলি। প্রথমে বায়ার আমাকে একটা সোয়াচ দিবে, সোয়াচ কার্ড দিবে অথবা কি দিবে, প্যান্টন নাম্বার দিবে, সেটা আসবে ল্যাবে আসার পরে আমরা কি করব, ল্যাবে কি করব, রেসিপি ক্যালকুলেশন করব, ডাইং করব, শুকানোর পরে এটা আমরা কি করব, সেটা চেক করব। তুমি নিজে চেক করবা, চেক করার পরে এটা বায়ারের অ্যাপ্রুভালের জন্য কি করবা, পাঠাবা। বায়ার যেটা অ্যাপ্রুভাল দিবে সেটা কি হবে, ধরো এই রেসিপি দিল, তখন এটাকে কি করবা, তুমি বাল্ক প্রোডাকশন করবা। এই পুরো প্রসেসটাকে বলা হয় ল্যাব ডিপ। ইয়েস। এখন বাল্ক এটা কি, ল্যাবে তো পরিমাণ কম থাকে, তখন এটাকেই যখন বাল্কে করব, হিউজভাবে ক্যালকুলেশন করা, এই রেসিপি ধরেই ক্যালকুলেশন করে বাল্কে প্রোডাকশন করা। বাল্ক মানে কি, অনেক বেশি পরিমাণে, মানে আমরা ইন্ডাস্ট্রিতে কি করি, বাল্ক প্রোডাকশন করি, বাল্ক প্রোডাকশন করি। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ শিওর, বলো। মানে আমাদের তো ইন্ডাস্ট্রি রেগুলেশন হচ্ছে, আমরা এখনো কি ওই যে সেই যেগুলো চেক করি, এগুলো চোখে চেক করি, মেশিন এরকম কোনো মেশিনে এখনো কেন, লাইট বক্স তো আছেই, লাইট বক্সে চেক করা হয়, শেড লাইট বক্সে চেক করা হয়, যত প্রযুক্তি আসুক না কেন লাইট বক্সে চেক করা হবে। কেন করা হয় সেটা আমি বলি। এই যে প্যান্টন নাম্বার কথা বললাম না, এখানে এত পরিমাণ কালার, একটা ইয়েলো দেখবা, সেই ইয়েলোর কালার এত পরিমাণ, তুমি দেখতে দেখতে অবাক হয়ে যাবে যে এত কালার। আবার গ্রিন কালার, সবথেকে ফ্যাক্টরিতে সবথেকে জটিল কালার হচ্ছে টার্কিশ কালার,
এই কালারটা হচ্ছে গ্রিনিশ কালার আর কি। এই কালারটা মিলানো সব থেকে টাফ। ফ্যাক্টরিতে যখন যাও তখন দেখবা যে টার্কিশ কালারের কথা বলবা, এই শেড মিলানো দেখবা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন লেগে গেছে শেড মিলাইতে, এত কঠিন, মানে কাপড়টা ম্যাচই হয় না, ম্যাচ হতে চায় না, মানে জটিল, ঠিক আছে। এই জন্য যত কিছুই হোক ওই কালার বক্সেই দেখে, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, আরও ডাইংটা কেন মজার আমি তোমাদের বলি। এটা ইজি আবার কঠিনও না, আবার হচ্ছে কি আবার কি না পড়লে আবার জটিলই মনে হবে। তুমি যেটা বললা যে স্যার শেড কি সবসময় ম্যাচ হয়, ফেলার হয় না, ফেলার হয় না, মাঝে মাঝে ডাইংয়ের ডিজিএমও ফেলার, এজিএমও ফেলার। আমরা তো যারা এক্সিকিউটিভ আমরা তো সাধ্যের দেখাই যে স্যার এটা আসছে সেটা দেখেন, কারেকশান দেয়। এখন ধরো মাঝে মাঝে দেখা গেলো শেড মিলেই নেই, আসেই নেই, তখন কি ওয়ে নাই, কি ওয়ে কী ব্যবহার করা হয় না, কীভাবে করা হয়? ওই যে ও বললো কোনো প্রযুক্তি আসছে কি না, আসছে, সেটা হচ্ছে ডাটা কালার ব্যবহার করা হয়। ডাটা কালার, এই মেশিনটার নাম হচ্ছে স্পেকট্রোফটোমিটার, এটার নাম হচ্ছে স্পেকট্রোফটোমিটার। এই স্পেকট্রোফটোমিটার বা ডাটা কালারের কাজ হচ্ছে 2 ধরনের। কয় ধরনের? ডাটা কালারের কাজ কয় ধরনের স্যারেরা? 2 ধরনের। একটা হচ্ছে রেসিপি মেকিং, একটা হচ্ছে কি বলতো রেসিপি মেকিং, আর একটা হচ্ছে শেড চেক, তাহলে মাঝে মাঝে আমি ল্যাবে যখন আমি কুইজ নিব, তোমাদের একটা কুইজ নেব, এখানে এরকম প্রশ্ন থাকবে যে ডাটা কালারের ফাংশন কি, ল্যাব ডিপ কি, এগুলোই তোমাদের ল্যাবের কোশ্চেন, আমি তোমাদের বলতেছি। তাহলে ডাটা কালারের কাজ কয় ধরনের স্যার? 2 ধরনের, রেসিপি মেকিং আর হচ্ছে শেড চেক। যখন কোনো একটা কালার বা শেড মিলে না তখন এই ডাটা কালারে নেওয়া হয়। ডাটা কালারের একটা জায়গা আছে, ওখানে কি করা হয়, ওই স্যাম্পলটাকে যখন ধরা হয় ওরা পরিমাণ বলে দেয়, রেডের পরিমাণ এতটুকু আছে, ব্লুর পরিমাণ এত আছে, ইয়েলোর পরিমাণ এতটুকু আছে। তাহলে তখন বোঝা যায় যে আমি রেড দিলে মিলবে নাকি ইয়েলো দিলে মিলবে নাকি ব্লু দেখে। বাস এটা কিন্তু ধারণা, জাস্ট এটা কি ধারণা। কোনো একটা কিছু যখন আমরা কি ভুলে যাই, কিছু একটা ধারণা আসলে আমরা লিখতে পারি না, তেমনি ডাইংয়ে যখন শেড মিলে না, ডাটা কালারে স্পেকট্রোফটোমিটার যখন ব্যবহার করা হয় ওখানে আমাকে রেসিপি সম্পর্কে ধারণা দেবে যে আমি রেড এতটুকু ব্যবহার করতে পারি, ব্লু এতটুকু ব্যবহার করতে পারি, ইয়েলো এতটুকু ব্যবহার করতে পারি। যখন আমি ওটা নিয়ে যখন শেড মিলতেছে না তখন আমি ওই রেসিপিটা কাছাকাছি নিয়ে যখন ডাইং করি তখন ওই শেড মিলে যায়। প্রযুক্তি আসে না এমন না, ঠিক আছে, বাট ডাটা কালার খুব কম ব্যবহার করা হয়। যখন আমি অপারগ, যখন আমি পারবোই না মিলাইতে তখন আমি ডাটা কালারে যাই। বলো। হ্যাঁ 100%। ওটাতে আমরা যাই না, আমরা যখন অপারগ হই, যখন শেড মিলে না তখন যাই, বাট ধারণা দেয়। অ্যাকুরেসি 99%ই বলা চলে, কারণ আমাকে ধারণা দিচ্ছে। মানে একদম আমরা চ্যাট জিপিটি কী করি, যখন প্রশ্ন দেয় অ্যান্সার দেয় না, কিছু কিছু অ্যান্সার ভুলও দেয়, এখন হলো আমি কি বলবো তোমাদের, কেমিস্ট্রির সাথে ধরো ওয়েট প্রসেসিংয়ের সম্পর্ক আছে, ইনফরমেশনগুলো মোটামুটি। ধরো আবার ফিজিক্সের সাথে টেক্সটাইল ফিজিক্সের কিছু পার্থক্য আছে, কিছু ইনফরমেশন দিবা দেখবা যে ফিজিক্সে চলে গেছে, কিছু ইনফরমেশন টেক্সটাইল ফিজিক্স। এখন আমি যখন ওখানে টেক্সটাইল ফিজিক্স লিখে দেয় তাহলে টেক্সটাইল ফিজিক্সের যে ইনফরমেশনগুলো সেগুলোতে চলে যাবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। এটা ডাটা কালার একটা যন্ত্রের নাম, ওটা আরেকটা নাম হচ্ছে স্পেকট্রোফটোমিটার। ডাটা কালার অথবা কি বলা হয় স্পেকট্রোফটোমিটার। ওখানে কি করা হয়, যখন কাপড়টাকে ওরা ধরা একটা জায়গা আছে, তোমাদের দেখাবো নি আমি, যদি এটার দাম হিউজ। এবং এই মেশিনের আরেকটা জিনিস বলি, এই মেশিনকে সবসময় এসির মধ্যে রাখতে হয়, এই মেশিনটাকে সবসময় এসির মধ্যে রাখতে হয়। মানুষজন ভিড় কম হবে এসির মধ্যে। যখন আমরা নিতে যেতাম ঢুকতে দিত না, একজন করে যাবে, গিয়ে দেখবে, বা 2জন যাবে সর্বোচ্চ, মেশিনের কাছে ভিড় করা যাবে না, মেশিনে গরম লাগে এই জন্য, অনেক কস্টলি। এই জন্য মেশিন যদি কোনো মতো নষ্ট হয়ে যায় তখন এত কস্ট বেয়ার করাটা খুব টাফ, খুবই কস্টলি। এই জন্য ওই ল্যাবের রুমে ঢুকতে দেয় না, ওখানে যারা ম্যানেজার তারা, বাট আমরা যারা এক্সিকিউটিভ তারা ঢুকতেই পারতাম, কিন্তু আমরা সবসময় ঢুকতাম না। আমার যদি শেড না মিলে, আমার লাইফে 1 বছরের মতো ছিলাম, তখন আমি হয়তো বা সর্বোচ্চ 10 থেকে 12 বার গেছি। আমি যখন কাজ শিখছি তখন গেছি, আবার কিছুদিন দেখা গেছে যে মিলে নেয় শেড, তখন স্যার বলে তো যাও তো যে রেসিপিটা দেখে আসো তো কেমন আছে, যাই বললাম স্যার রেড ব্লু ইয়েলো এতটুকু আছে, ঠিক আছে। আরও কিছু টার্ম আছে আমরা ডাটা কালারের মধ্যে আছে, ওগুলোতে যাবো। হ্যাঁ মন্টেক্সে আছে, মন্টেক্সে থাকবে না কেন, সব ইন্ডাস্ট্রিতেই আছে। এটা দাম বেশি হলে কী হবে, এটা আছে সব জায়গায়। ভালো কোশ্চেন করছো, খুব গুড কোশ্চেন্স।
যারা, তোমার কি মনে হয় যারা এজিএম, যারা ডিজিএম, তারা বেতন পায় 5 লাখ 6 লাখ টাকা, তাদের মাথার ব্রেন কি শার্প না? শার্প না? ওরা যখন অর্ডার আসে, ধরো কোনো কিছু অর্ডার আসে, ওরা দেখলেই বলতে পারবে রেসিপি কী হবে, করা লাগে না, ওরা সারারাই বলে দেয় রেড ব্লু ইয়েলো। এটা রেসিপি কে দেয়? ডিজিএম সাজে আসে, আগে প্ল্যানিং হয়, বিকালবেলা প্ল্যানিং, ধরো আগামীকাল ডাইং করা হবে, কোন মেশিনে কত নাম্বারে কী উঠবে স্যার প্ল্যানিং করে দিয়ে যায়, একটা প্ল্যানিং শিট আছে, সেটি কী করে স্যার আবার রেসিপিও দেয়, কোন মেশিনের জন্য কী রেসিপি লাগবে স্যার বলে দেয়, এত 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 মিলে যাবে। কারণ ওটা সারাদিন করতে গেলে তো কস্টলি, তাই না? এটা কখন করে? যখন একদম মিলে না, স্যারও ফেল, তখন যায় যে একদম ল্যাব ডিপ করে দেখি তো মিলে কিনা। বুঝে গেছে? যারা এক্সপিরিয়েন্স হয়ে যায়, এই জন্য ডাইংয়ের ভ্যালুটা অনেক বেশি। যা এত টাকা ড্র করতেছে, কোনো গভর্নমেন্ট জবে এত টাকা আছে তোমার মনে হয়? কেন? তার মাথার ব্রেনটা অনেক শার্প, সে বুঝতেছে কতটুকু দিতে হবে, রেড কতটুকু, ব্লু ইয়েলো। খুবই মজার সাবজেক্ট। আমি তোমাদের বলি, ডাইংয়ে চাকরি করতে গেলে 2টা টেস্ট দিতে হয় চোখের, আই টেস্ট। কী বলা হয়? আই টেস্ট। নাম্বার 1 হচ্ছে এরকম থাকে, দেখো এরকম থাকবে, এরকম কালার থাকবে 6 7, ধরো 7, দূর থেকে দেখা যায় 7, এরকম একটা টেস্ট দিবে, এটাকে বলা হয় ইশিয়ারা টেস্ট। এটাকে কি বলা হয়? ইশিয়ারা টেস্ট। এটা তো দেখো 6/6 তো মনে হয় বলা। হ্যাঁ, 6/6 বলে নাকি? না, না, 6/6 হলো নরমাল। আরও নর্মাল বিষয়। এটাকে কি বলা হয়? এটা তো বর্ণান্ধ মাঝে মাঝে আসে না? হ্যাঁ, বর্ণাঢ্য কিনা তুমি চিনো কিনা? ইশিয়ারা টেস্ট। আরেকটা টেস্ট করা হয়, ওটাকে বলা হয় আই টেস্ট। ওটাকে কি বলা হয়? আই টেস্ট। ওটা হচ্ছে সব থেকে জটিল। কি জটিল? একটা বক্স তোমাকে দেওয়া হবে, একটা বক্স, ওই বক্সে 25টা কালার আছে, 25টা গুটি আছে, সরি গুটি, কালারের। সেটাকে এলোমেলো করা থাকবে, তোমাকে সময় দেওয়া হবে 1 মিনিট, ঠিক আছে? এবং সেটা তোমাকে মিলাইতে হবে লাইটার থেকে ডার্কার অথবা ডার্কার থেকে লাইটার। কেন হবে না? আমি তো পাস করে আসছি। আমি ফেল করার কথা, কিন্তু আমি পাস করছি। কেন পাস করছি সেটাও বলতেছি। লাইটার থেকে ডার্কার সব থেকে জটিল জিনিস। তোমার কাছে মনে হচ্ছে খুবই সোজা, বাট সব থেকে কঠিন, কারণ কালারগুলো সব কাছাকাছি। এখন ধরো একটা লাইটার দিছো, পরে ডার্কার দিছো, ভুল, -4, পাস করা যাবে না। -16 পর্যন্ত পাস করবা, মানে প্রতি ভুল করলে 4 মার্ক করে কাটা। হ্যাঁ, তো আই টেস্ট মানে তুমি আসলে চিনো কিনা, লাইটার চিনো কিনা, ডার্কার চিনো কিনা। তাহলে আমাকে কী করতে হবে? তোমাকে এলোমেলো যখন করিয়ে দেওয়া থাকবে, এরকম 25টা, হ্যাঁ, এরকম একটা বক্স দেওয়া থাকবে, তোমাকে দেখতে হবে ধরো এই কটা লাইটার। এই জন্য কী করা হয়? এরকম রেসিপি 0.5, 0.6, 0.7, 0.8। তাহলে এটা কি লাইটার না? এগুলো লাইটার থেকে আমি কোন দিকে যাইতেছি বলো তো? ধরো 1.2, 1.5, 1.6, এভাবে কি লাইটার থেকে ডার্কারের দিকে যাচ্ছে না? মানে কি 0.5-এর পরে তোমাকে 0.6ই হইতে হবে শেড। তারপর কি হইতে হবে? 0.7, 0.8। ধরো 0.5-এর পরে 1.2 মিলাইছো, শেষ, বরবাদ, সবই ভুল। এখন কথা হচ্ছে স্যার, তাহলে কি মানুষ পারতেছে না? মানুষ কি কাজ করতেছে না? কিভাবে করতেছে? এই একটু আগে বললাম যে যত বেশি তোমার লাইফে ফ্যাক্টরিতে প্যান্টন নাম্বার দেখবা, প্যান্টন কালার দেখবা, ওই বুকটা দেখতে থাকবা, প্রতিদিন একদিন করে যায় তুমি ইয়েলোর শেড দেখবা, ইয়েলোর, তুমি রেডের শেড দেখবা, যে লাইটার হলে কীরকম হয়, ডার্ক, একটা কালারে অনেকগুলো শেড দেয়। হ্যাঁ, মানে উলট পালট করে দিয়ে থাকে, ওগুলোকে তোমাকে মিলাইতে হবে। তাহলে ভালো করার ওয়ে কি? ভালো করার ওয়ে হচ্ছে, ধরো ফ্যাক্টরিতে স্পেসিফিক কিছু কালার ব্যবহার করা হয়, যেমন র্যামাজল রেড, র্যামাজল ব্লু, র্যামাজল ইয়েলো। ফ্যাক্টরিতে এই 3টা দিয়ে ডাইং করা হয় বেশি। এখন তুমি যখন ফ্যাক্টরিতে ফ্রেশার হিসেবে যাবা, তোমার কাজ হচ্ছে র্যামাজল রেড, র্যামাজল ব্লু, র্যামাজল ইয়েলো, এই 3টা কালার শেডগুলো কেমন হয় প্যান্টন বুকে দেখে নিবা, প্রত্যেকদিন চেক করবা যে লাইটার হলে কেমন হবে, ডার্কার হলে কেমন হবে। তখন দেখতে দেখতে তোমার চোখের মধ্যে একটা আইডিয়া চলে আসবে। তুমি যদি কিছু কিছু নাও পারো, আমার মতো মানুষ তো কালার চিনেই না, চিনতো না আগে, বাট আমার মতো লোক পাস করছে, মানে আমিও মাঝে মাঝে অবাক হই। আমার মতো না, সবাই পাস করতেছে। কিভাবে? যখনই প্যান্টন বুক দেখতেছে বারবার, কালারগুলো তোমার চোখের সামনে ভাসতেছে যে কোনটার পর কোনটা হবে, তুমি দেখলে বুঝতে, এটা একটু লাইটার, একটু ডার্কার, একটু লাইটার, আরেকটু বেশি লাইটার, আরেকটু বেশি লাইটার, আরেকটু বেশি ডার্কার। এইভাবে প্রত্যেকটা করি তোমাকে মিলাইতে হবে। হ্যাঁ, বল। এটা তো হচ্ছে ইন্ডাস্ট্রিতে যাই দিতে হবে। এখন আমরা তো ইন্ডাস্ট্রিতে যদি যাইতে চাই, সেক্ষেত্রে তো আগে হচ্ছে ইন্টারভিউ ভাইবা টাইবা দিয়েই যেতে হবে, এরপরে না প্যান্টন বুক
দেখার সুযোগটা পাবো, হ্যাঁ। তাহলে হচ্ছে শিখবো কখন? শিখবা যে ম্যানেজমেন্ট ট্রেনিং যখন থাকবা, তুমি যখন ফ্যাক্টরিতে জয়েন করবা তোমাকে এক্সিকিউটিভ দিয়ে দিবে নাকি? তুমি ম্যানেজমেন্ট ট্রেনিং মানে কি এমটিও, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার। দ্যাট মিনস তোমাকে প্রত্যেকটা জায়গায় তোমাকে অ্যাটাচমেন্ট দেওয়া থাকবে তুমি শেখার জন্য। তা আমার কি মনে হচ্ছে আমি গিয়ে আমাকে ঢুকাই দিছে? অসম্ভব। আমাকে যখন আমি বললাম আমি ডাইংয়ে জব করবো, তখন আমার কাজ কি, তখন ওনারা শিখাইলো, আমি গেলাম মেশিনের কাছে একদিন গেছি, বা ঢুকতে দেয় না ভিতরে, বা এটা আমি ইউটিউবে সার্চ দিলাম যে এটা কীভাবে কী হয়। আমাকে একজন পরামর্শ দিয়েছিল, একজন সিনিয়র, যখন আমি এই টেস্টটা দিব তখন প্রচুর পরিমাণ চোখে পানি দিব। যখন আমি এই টেস্টটা দিব, তোমরা যদি ইন ফিউচার ফ্যাক্টরিতে যাও এটা অ্যাপ্লাই করতে পারো। ও ঘুমায়, ঘুম ধরছে, ঘুমাও সমস্যা নেই। তুমি যখন ফ্যাক্টরিতে যাবা তখন চোখে প্রচুর পরিমাণ পানি দিবা। এখন পানি দিলে কি হবে, যখন তুমি পানি দিবা তখন তুমি কালারটা স্পষ্ট দেখতে পাবা। তোমার বাসায় তুমি ট্রাই করে দেখতে পারো। তুমি যখন কালার দেখতে চাও প্রচুর পরিমাণ চোখে পানি দিবা, পানি দেওয়ার পরে তুমি কালার যদি দেখতে পাবো খুব ফ্রেশ কালার দেখতে পাবা। এই আইডিয়াটা আমার একটা সিনিয়র দিছিল। পরে আমাকে বলছে যদি তুমি এই টেস্ট দিতে চাও চোখে পানি দিয়েছে। আসলেই আমি চোখে পানি দিলাম, পানি দিয়ে গেছি। আমার তো খুব ভয় লাগতেছে, হাত পা কাঁপতেছে যে মিলাইতে পারবো কিনা, এতগুলো কালার। সে আবার 4টা বক্স মিলাইতে হয়, 4টা বক্স। ধরো ইয়েলোর একটা, ব্লুর একটা, আলাদা আলাদা কালার, যে যার কপালে যেটা পরে এভাবে ম্যাচ করছিলাম আর কি। আমার ভুল গেছে মাত্র 2টা, পাস করছি। মানে এই টেস্টে পাস করা খুব টাফ। এটাকে বলা হয় মুনসেল টেস্ট, এটাকে বলা হয় আই টেস্ট, অথবা কি বলা হয় বলো তো, মুনসেল টেস্ট। তো মনে রাখবা এগুলা পরীক্ষার জন্য আমার থাকবে, হ্যাঁ কি ল্যাবে। হ্যাঁ, তাহলে কয় ধরনের টেস্ট করা হয় চোখের? 2 ধরনের। একটাকে বলা হয় মুনসেল টেস্ট, আর একে বলা হয় ইশিয়ারা টেস্ট। ইশিয়ারা টেস্ট কোনগুলো? ইশিয়ারা টেস্ট হচ্ছে একটা থাকবে দূরে, এরকম থাকবে কড়ি থাকবে, এখানে মনে করো এ দেওয়া আছে, দূর থেকে দেখা যায় কি এ, দ্যাট মিনস তুমি পাস করছো, তোমার চোখে সমস্যা নাই। আর মুনসেল টেস্ট কোনটা? এই যে কড়ি দেওয়া থাকবে, কড়ি কালার দেওয়া থাকবে, লাইটার থেকে দাগটা তোমাকে মিলাইতে হবে। তাহলে ঠিক আছে, এগুলো কিন্তু ল্যাবের কোশ্চিন। আমি তোমাদের বললাম ল্যাব ডিপ কী, ডাটা কালারের ফাংশন কী, তারপর তোমাদেরকে আমি বললাম হচ্ছে চোখের কয় ধরনের টেস্ট করা হয়, এগুলো কুইজের কোশ্চিন। ঠিক আছে, মনে থাকবে না? মনে থাকবে। তাহলে আমাদের যদি বলা হয় চোখের কয় ধরনের টেস্ট করা হয়, কি কি? ইশিয়ারা আর মুনসেল, মনে থাকবে। কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে পারবা। তাহলে আজকে তুমি বেসিক শিখে গেলে যে তোমাকে ডাইংয়ে চাকরি করতে গেলে তোমাকে কী কী করতে হবে। ক্লিয়ার? এই জিনিসগুলো মাথায় রাখবা, তাহলে তোমরা কখনো পিছপা হবে না। তোমরা অটোমেটিক কিছু ট্রিক্স আছে এগুলো শেখার জন্য। এই জন্য ফ্যাক্টরিতে কোনো দিন যদি যাও, প্যান্টন বুকের কাছে যা যাবে, কালারগুলো শিখবা, খালি কালার দেখবা, খালি কালার দেখবা। তার এবারে ইন্ডাস্ট্রিতে যে আপনার মনে থাকবে ওই প্রতিদিন সমস্যা হচ্ছে স্যার একজন, রিকোয়ারমেন্ট বেশি, এই জন্য ঝামেলা। ঠিক আছে, থাকবো না, যাও তোমাদের সাথে ফ্যাক্টরি ভিজিটে আমরা যাবো খুব শীঘ্রই। হ্যাঁ, মিডের পরে, মানে ঈদের পরে, ফাইনাল আগে অনেক টাইম আছে না, 2টা ফ্যাক্টরি ভিজিটে আমরা যাবো। সব কিছু রেডি, মানে কথাবার্তা চলতেছে। না না, ঈদের আগে 2টা পরীক্ষা হবে মাত্র। মানে 20-22 পরীক্ষা, অথবা 21-23। 20 তারিখ যদি শুক্রবার হয় তাহলে 21-23। গতবারও স্যার এই ঈদের মধ্যে এই যে এটা হয়েছে, ডান, শেষ। কোনো জায়গায় কোনো কনফিউশন থেকে আমাকে জিজ্ঞাসা করতে পারে এখন পর্যন্ত। স্যার ল্যাপটিক মানে হচ্ছে যে বাইরে আমার প্যান্টন বুক বা স্ক্রুজ কাট যেটা দিব হ্যাঁ। থেকে শুরু করে একদম সেট চার্ট